5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে উঠতে উঠতে ভারতে এসে পৌঁছেছিলেন এবং আজও তিনি এই ভারতেই আছেন। তাহলে তিনি এখানে কতদিন থাকবেন, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, যদি তিনি ভারতেই থেকে থাকেন তাহলে তিনি এখন ভারতের কোথায় আছেন? কারণ তার বিরোধীদের সবচেয়ে বড় প্রশ্ন হলো তাকে খুঁজে বের করা। এবার তৃতীয় প্রশ্ন, ভারত এবং বাংলাদেশ তো একে অপরের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি এক্সট্রাডিশন ট্রিটি স্বাক্ষর করে রেখেছে, তাহলে সেই চুক্তি অনুযায়ী ভারত কি তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? এই তিনটি বড় প্রশ্নের উত্তর আজকের এই সেশনে আমরা খুঁজব এবং এই প্রশ্নগুলির একদম সুস্পষ্ট উত্তর পেতে আপনাকে আজকের এই সেশনটি পুরোটা শোনা উচিত। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, শেখ হাসিনা যখন ভারতে এলেন তখন দিল্লির কাছাকাছি গাজিয়াবাদে অবস্থিত হিন্ডেন এয়ারবেসে তার বিমান অবতরণ করেছিল। সেই সময় হিন্ডেন এয়ারবেসে কিছু গাড়ি যেতে দেখা গিয়েছিল, যা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন বড় প্রশ্ন হচ্ছে, বর্তমানে তিনি কোথায় আছেন? যদিও হিন্ডেন এয়ারবেসে তার অবতরণ নিশ্চিতভাবে জানা গেছে, কিন্তু তারপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সুতরাং এই প্রশ্নের উত্তর খোঁজাটা প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এটা শুধু তার বিরোধীদের জন্যই নয়, বরং পুরো বাংলাদেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে চলুন প্রথমে এই প্রশ্নের উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করি। বন্ধুরা, যেদিন শেখ হাসিনা ভারতে পৌঁছেছিলেন সেদিন দেখা গিয়েছিল যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিজ ডোভাল সাহেবের গাড়ি সহ আরও বেশ কয়েকটি গাড়ি সেই সময় হিন্ডেন এয়ারবেসে প্রবেশ করেছে, আর তারপর থেকে সেখানে আর কোনো ধরনের মুভমেন্ট দেখা যায়নি। সুতরাং এটা থেকে ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনা এই হিন্ডেন এয়ারবেসের ভিতরে অবস্থিত একটি সিক্রেট সেফ হাউসে অবস্থান করছেন, আর পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে একটি সর্বদলীয় জরুরি বৈঠক ডেকেছিলেন তখন প্রধানমন্ত্রী। আর যখন এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছিল তখন শেখ হাসিনা নিজ উদ্যোগে দুবাই, ইউএই, ইউকে এবং ইউএসের মতো বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য আবেদন করে যাচ্ছিলেন। যখন ইউকে থেকে আশ্রয়ের জন্য আবেদন করা হয়েছিল তারা সরাসরি তা প্রত্যাখ্যান করেছিল, আর ইউএস তো তার ভিসা পর্যন্ত বাতিল করে দিয়েছে। তাই ধারণা করা হচ্ছিল যে শেখ হাসিনা আপাতত ভারতের নিরাপদ আশ্রয়ে আছেন এবং এরপর তিনি অন্য কোনো নিরাপদ দেশে চলে যাবেন যেখানে তিনি নিজেকে সুরক্ষিত মনে করেন। তবে যেহেতু অন্য কোনো দেশ থেকে তিনি কোনো সুরক্ষা পাচ্ছেন না এবং তিনি ইতিমধ্যেই ভারতে পৌঁছেছেন, তাই সম্ভবত ভারত তাকে দীর্ঘমেয়াদে এখানে থাকার ব্যবস্থা করে দেবে। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন তিনি ভারতেই থাকবেন। মনে করে দেখুন 1975 সালের সেই দিনটি যখন একটি বিশেষ বিমানে করে শেখ হাসিনাকে ভারতে আনা হয়েছিল, এবং এটি জানলে আপনি অবাক হবেন যে ভারতে আসার পর তিনি দীর্ঘ 6 বছর ধরে এখানে অবস্থান করেছিলেন। শেখ হাসিনা তার বোনের সাথে এই 6 বছর ধরে গোপনে ভারতে ছিলেন, কাউকে না জানিয়ে এবং কারো সামনে নিজের নাম প্রকাশ না করে। বলা হয় যে তিনি সেই সময় নিজের নাম মিস মজুমদার রেখেছিলেন এবং এই নামে তিনি দিল্লির পান্ডুরা পার্কের সি ব্লকের ভিতরে একটি 3 কামরার বাড়িতে অবস্থান করতেন, যার নিরাপত্তা পুরো সময় ধরে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি দ্বারা সুরক্ষিত ছিল। সুতরাং এবার নিশ্চয়ই আপনাদের মাথায় ছবিটা পরিষ্কার হচ্ছে যে আজ থেকে এত বছর আগে যখন আমরা না ছিলাম পরমাণু শক্তি সম্পন্ন, না আমাদের আন্তর্জাতিক প্রভাব এতটা শক্তিশালী ছিল, তখনও ভারত এমন একটি বড় সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছিল। তখন বিশ্ব আমাদের সম্পর্কে ধারণা করত যে ভারত ও তো যে কোনো সময় কোলাপস করে ধসে পড়বে। তখনকার অশান্তি, আন্তর্জাতিক চাপ, পাকিস্তানের সাথে সংঘর্ষ, নানা ধরনের চিন্তাভাবনা ছিল, কিন্তু সেই সময়েও ভারত এত বড় সিদ্ধান্ত নিয়েছিল। আর আজ যখন ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, পরমাণু শক্তি সম্পন্ন দেশ, আন্তর্জাতিক স্তরে এতটা প্রভাবশালী ইকোনমি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, তখন যদি আমরা কোনো শরণার্থীকে শরণ দিতে এবং তার সুরক্ষা করতে না পারি, তাহলে তা আমাদের যোগ্যতার উপরে প্রশ্নের তীর ছুঁড়ে দেবে এবং তার থেকেও বড় কথা, সারা দুনিয়ার সামনে আমরা বিশ্বাসঘাতক হিসাবে পরিচিত হব। তাই এটাই কারণ
যে শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন এবং সম্পূর্ণ নিরাপদে আছেন। কতটা নিরাপদে আছেন তা এ থেকেই বুঝে নিন যে তিনি যেখানে অবস্থান করছেন, যেমন বলা হচ্ছে রিপোর্টে, হিন্ডেন এয়ারবেসের সেফ হাউসে, সেখানে নিরাপত্তা এমনভাবে বজায় রাখা হয়েছে যে সেখানে কাজ করা অনেক কর্মচারীও সেই আসল স্থান পর্যন্ত পৌঁছাতে পারে না। এক কথায় বুঝে নিন যে ভিআইপি নয়, ভিভিআইপি থেকেও বেশি সুরক্ষিত জায়গায় সিকিউরিটি দিয়ে ভারত সরকার তাকে আগলে রেখেছে। তাই ভারতে তিনি অত্যন্ত নিরাপদে আছেন। আর আজ থেকে 30-35 বছর আগেও যখন ভারত এমন একটি বড় উদাহরণ তৈরি করতে সক্ষম হয়েছিল, তখন আজকের সমৃদ্ধ এবং শক্তিশালী ভারত অবশ্যই আরও ভালোভাবে এই কাজটি করবে এবং তাকে সম্পূর্ণ সুরক্ষা দেবে। কারণ ভারত বেঈমান নয়, বন্ধু যেই হোক বিপদের দিনে কখনোই তার হাত ছেড়ে দেয় না। তাতে সারা দুনিয়ার সাথে লড়াই করতে হলেও সেখান থেকে পিছু হটে না। সুতরাং প্রথম প্রশ্নের উত্তর, শেখ হাসিনা ভারতে আছেন, কোথায় আছেন এবং কতটা নিরাপদে আছেন, তার সুস্পষ্ট উত্তর সম্পূর্ণ হলো। এবার পরবর্তী প্রশ্ন হলো, ভারত তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে পুরনো সম্পর্কগুলোতে কোনো ধরনের কড়া ধাক্কা দিচ্ছে না তো? কারণ এটা তো সত্য যে শেখ হাসিনা এখন বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হয়ে গেছেন। তাই এমন পরিস্থিতিতে যদি বাংলাদেশ আদালত শেখ হাসিনাকে অপরাধী ঘোষণা করে, তাহলে কি ভারত তাকে নিজের দেশে থাকতে দেবে? এই প্রশ্নটি ওঠে কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে অপরাধীদের প্রত্যার্পণের জন্য একটি চুক্তি, এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। এখন এই পরিস্থিতিতে যদি বাংলাদেশ আদালত শেখ হাসিনাকে অপরাধী ঘোষণা করে, তাহলে কি ভারত তাকে প্রত্যার্পণ করবে? কারণ ভারত এবং বাংলাদেশ একে অপরের সাথে এই প্রতিশ্রুতি দিয়েছে যে যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে তারা একে অপরের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের বিনিময় করবে। যদি ভারতের কোনো মোস্ট ওয়ান্টেড অপরাধী বাংলাদেশে থাকে বা বাংলাদেশের কোনো মোস্ট ওয়ান্টেড অপরাধী ভারতে থাকে, তাহলে তারা একে অপরের কাছে সেই অপরাধীদের হস্তান্তর করতে সক্ষম হবে। এই চুক্তির উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধীদের বিচারের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা। তাই এখন বড় প্রশ্ন তৈরি হচ্ছে যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সেক্রেটারি জেনারেল ভারতকে বলেছেন যে আপনি আমাদের অপরাধীকে আপনার দেশে আশ্রয় দিয়েছেন, সেই প্রেক্ষিতে শেখ হাসিনার উপরে বিচার প্রক্রিয়া চালানোর জন্য তাকে আমাদের দেশে ফেরত পাঠানো হোক। তাই এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে শেখ হাসিনা যিনি পদত্যাগ করে ভারতে এসেছেন এবং অন্যদিকে তাদের বিরোধী দল বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাকে এখানে ফেরত পাঠান। তাই বড় প্রশ্ন হলো, ভারত কি তাকে ফেরত পাঠাবে? বন্ধুরা, তথ্য অনুযায়ী ভারত এবং বাংলাদেশ 2013 সালে একে অপরের সাথে একটি প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষর করেছিল, যা 2016 সালে সংশোধিত হয়েছিল। এতে বলা হয়েছিল যে তারা একে অপরের পলাতক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে। এর মানে হলো যে উভয় দেশই পূর্বে এই বিষয়ে সম্মতি দিয়েছে। সেক্ষেত্রে এই প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে কি আমরা বাংলাদেশের হাতে তুলে দেব? কারণ সেই আইনের অধীনে এই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া একটি চুক্তি রয়েছে। আর আইন বলছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বা যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে তাদেরকে আদালতের অনুরোধের ভিত্তিতে পাঠিয়ে দিতে হবে। এর মানে হলো এই যে যদি তাদের আদালত মনে করে যে তারা এমন কোনো অপরাধ করেছে যার জন্য তাদের প্রত্যার্পণ করা প্রয়োজন, তাহলে আদালতের আদেশে তাদেরকে পাঠাতে হবে, এমনটাই চুক্তি নির্দেশ করছে। তাই এখন বড় প্রশ্ন হলো, এই চুক্তি অনুযায়ী তাহলে ভারতকে কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করতেই হবে? কারণ এই চুক্তিতে বলা হয়েছে যে যদি কেউ এমন কিছু করে বা এমন কাজে অংশগ্রহণ করে যা অপরাধ হিসাবে গণ্য হয়, তাহলে তাকে সেই দেশে হস্তান্তর করতে হবে। সুতরাং এমন পরিস্থিতিতে আরেকটি বড় প্রশ্ন হলো, এই চুক্তিতে এমন কোনো শর্ত আছে কি যা এই পরিস্থিতি থেকে তাকে বাঁচাতে পারে? হ্যাঁ, অবশ্যই আছে। এই চুক্তিতে একটি শর্ত রয়েছে যেখানে বলা হয়েছে
যে যদি কোনো এক্সট্রাডিশন রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে তাকে রোধ করা যেতে পারে। চুক্তিতে একটি ধারা রয়েছে আর্টিকেল 7, যেখানে বলা হয়েছে এক্সট্রাডিশনের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে। এটাকে সহজ ভাষায় যদি বলি, কোনো দেশ চাইলে নিজস্বভাবে প্রত্যাখ্যান করতে পারে এবং বলতেও পারে যে আমরা তাকে হস্তান্তর করতে চাই না। এটি সেই আর্টিকেলেই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যা দুই দেশের সমঝোতা হিসাবে গৃহীত হয়েছে। এছাড়াও এখানে আরেকটি লাইন রয়েছে যা প্রত্যাখ্যান করার অধিকার দেয়। সেটা হলো কোনো দেশ কাউকে হস্তান্তর না করার সিদ্ধান্ত নিতে পারে যদি এটি গুড ফেথ অর্থাৎ ন্যায় বিচারের স্বার্থে একটি সঠিক সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করা হয়। এর মানে হলো তার বিরুদ্ধে যাই অভিযোগ থাকুক না কেন, আমরা একটি ন্যায় বিচারের স্বার্থে এবং একটি সৎ উদ্দেশ্য নিয়ে তাকে হস্তান্তর করতে বাধ্য নই এবং তাকে আমাদের দেশে থাকতে দিতে পারি। তাই এবার বড় প্রশ্ন হলো, ভারত কি শেখ হাসিনার প্রতি গুড ফেথ দেখাবে? আরে ভাইজান, ভারত ইতিমধ্যেই সেটা দেখাচ্ছে, যার জন্যই তাকে এখানে থাকার সুযোগ দেওয়া হয়েছে এবং তার নিজের দেশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই তুমি ফিরে যেতে পারো। এর মানে হলো ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দেবে এবং তাদের পুরনো মিত্র শেখ হাসিনার কোনো রকম ক্ষতি হতে দেবে না। সুতরাং এই প্রশ্নের উত্তরটাও স্পষ্ট হয়ে গেল। এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্লিয়ার করে দিতে চাই, তাতে পরবর্তী প্ল্যানিং করতে আপনাদের অনেক সহজ হবে। অনেকেই হয়তো ভাবতে শুরু করে দিয়েছেন যে এবার তাহলে বড় ভাই আমেরিকাকে দিয়ে ভারতকে টাইট দেব। তাহলে বন্ধুরা জানিয়ে দিই আপনাদেরকে যে আমেরিকাকে পাল্টা জবাব দেওয়ার কৌশল ভারত কতটা ভালোভাবে শিখেছে তার একটি জলজ্যান্ত উদাহরণ এই শেখ হাসিনার ঘটনাতেই দেখা যাচ্ছে। ভারত কূটনৈতিকভাবে যে পদক্ষেপ নিয়েছে তা বুঝতে পেরে আমেরিকাও বিস্মিত হয়েছে। যে শেখ হাসিনাকে প্রায় 56 থেকে 57টি মুসলিম দেশ আশ্রয় দিতে অস্বীকার করেছে, যাকে শরণার্থী মর্যাদা দিতে যুক্তরাজ্য প্রত্যাখ্যান করেছে, আমেরিকা পর্যন্ত যার ভিসা বাতিল করেছে, সেই শেখ হাসিনাকে প্রথম দিন থেকেই ভারত নিরাপদে আশ্রয় দিয়েছে। আপনি ভেবে দেখুন, আপনার দেশের সরকার পতন ঘটানোর পিছনে অল্প একটু হলেও আমেরিকার হাত রয়েছে। বড় বড় থিঙ্ক ট্যাঙ্কাররাই এই দাবিটি করছে। সেই আমেরিকার বিরোধিতা করে ভারত তাদের বিরোধীকে নিজের দেশে আশ্রয় দিয়েছে এবং তার ছেলেকে দিয়ে বলিয়েছে তুমি ফিরে যাবে তখন যখন পরিস্থিতি ঠিক হবে। আবার অন্যদিকে ভারত আমেরিকাকে হালকাভাবে না নিয়ে পরিস্থিতি সামলানোর একটি ব্যালেন্সড এবং ইন্টারেস্টিং উপায় বের করেছে। যেভাবে আমেরিকার জন্য পুতিন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ভারত তখন বলল যে আপনি চিন্তা করবেন না, ওই ব্যাপারটা আমরা দেখছি, আমরা ইউক্রেন ও পোল্যান্ড ভ্রমণে যাব। আর বলার সাথে সাথেই কাজ, বিন্দু মাত্র অপেক্ষা না করে বিগত কালকেই প্রধানমন্ত্রী বেরিয়ে গিয়েছে রাশিয়া ইউক্রেনের বিষয়ে জেলেনস্কির সাথে দেখা করতে। এর মাধ্যমে ভারত আমেরিকাকে দেখাচ্ছে যে আমরা তোমাদের হয়ে কতটা কাজ করছি দেখো, কিন্তু আমরা আমাদের প্রতিবেশীর বিষয়েও কিন্তু ভীষণ সক্রিয় রয়েছে। অর্থাৎ এটি হচ্ছে জিওপলিটিক্সের একটি মাস্টার স্ট্রোক, যেখানে আমেরিকার প্রতিপক্ষ শেখ হাসিনাকে ভারতে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে, পাশাপাশি ভারসাম্য বজায় রাখতে তৎক্ষণাৎ ঘোষণা করা হয়েছে যে আমরা ইউক্রেন সফরে যাব। নয়তো কি এমন দায়ভার পড়ল যে এই মুহূর্তে, এতদিনের যুদ্ধে এই মুহূর্তে মোদিকে ইউক্রেনে যেতে হলো। আর হঠাৎ করে ইউক্রেন সফরে যাওয়া মূলত শেখ হাসিনাকে ভারতে নিরাপদ আশ্রয় দেওয়ার একটি কৌশল অবশ্যই, যা আমেরিকাকে এই পরিস্থিতি মেনে নিতে বাধ্য করবে। এর মধ্যে ভারতের আরেকটি লুকানো চাল আছে, সেটা হলো পুতিন, যিনি ভারতের ঘনিষ্ঠ মিত্র। তবে পুতিন নিশ্চয়ই এই ব্যাপারটা ভালোভাবে নেবেন না যে মোদি জেলেনস্কির সাথে দেখা করবেন। যে পুতিনের সবথেকে বড় শত্রু সেই এই জেলেনস্কির সাথে, তাই এটা তো পুতিনের খারাপ লাগারই কথা, তাই না?
কিন্তু জানলে অবাক হবেন, জিওপলিটিক্স এইভাবেই কাজ করে যে পুতিন নিজেই চান যে মোদি একবার জেলেন্সকির সাথে দেখা করে আসুন, কারণ এই মুহূর্তে ইউক্রেন রাশিয়ার ভিতরে প্রবেশ করে গিয়েছে এবং রাশিয়ার অভ্যন্তরে গিয়ে হামলা চালাচ্ছে। তাই পুতিন নিজেও চায় যে ভারত আমার শত্রুর সাথে গিয়ে একটু কথা বলুক এবং আমার হয়ে যদি কোনো রকম চুক্তি করে আসতে পারে বা আমার ফেভারে যদি কোনো কাজ করে আসতে পারে, তাহলে বর্তমান পরিস্থিতির হিসাবে অনেকটাই উপকার হবে পুতিনের, যা এই মুহূর্তে মোদি ছাড়া আশেপাশের আর কোনো দেশ কাজটা করতে সম্পূর্ণ নয়। তো বন্ধুরা, আশা করি অনেক বড় একটা ছবি আপনাদের মাথায় একদম স্পষ্ট করে দিতে পেরেছি। এখন সব কিছু জানা ও বোঝার পর আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি আমাকে গালাগালি দিতে ইচ্ছা করে তাহলে সেটা লিখতেও যেন কোনো দ্বিধা করবেন না। অনুপ তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিওতে।